শুভ নববর্ষ সবাইকে। আশা করি দিনটা আপনাদের খুবই খুবই ভালো গিয়েছে এবং গতকাল আসলে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে ক্রিকেটিং বিশ্বে, সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে চাইছিলাম। এবং গতকালের যে দিনটা বিশেষ করে বাংলাদেশের জন্য খুব ইউনিক একটা দিন বলা যেতে পারে। একে তো 1997 সালের সেই ঘটনা, যেটা নিয়ে আমরা আসলে ইতিমধ্যে এর আগে একটা ভিডিওতে কথা বলেছি। 1997 13 এপ্রিল বাংলাদেশ আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর বিশ্বকাপ যাওয়া, এরপর টেস্ট স্ট্যাটাস পাওয়া, অর্থাৎ বাংলাদেশের পথ পরিক্রমার পুরো হিস্ট্রিটাই উল্টে পাল্টে গিয়েছিল, অর্থাৎ পজিটিভ দিকে গিয়েছিল এই 13 এপ্রিল 1997-এ। ঠিক এই 13 এপ্রিলে আরো বিশেষ কিছু ক্রিকেটিং স্টোরিজ ঘটেছে গতকাল 2025-এ, যেটা নিয়ে আসলে আলোচনা করতে চাই। এবং বাংলাদেশের যে রেয়ার ব্রিডটা ক্রিকেটে, লেগ স্পিনার, সেই লেগ স্পিনারদের নিয়েই আজকের এই গল্পটা। লেগ স্পিনারদের খুঁজে বের করা বাংলাদেশে খুবই খুবই টাফ। এবং শুধুমাত্র টাফ নয়, যে স্পিনাররা আলটিমেটলি পাইপলাইন ধরে এগিয়েও আসেন এজ লেভেলে, ন্যাশনাল টিমে ঢোকাটা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। ডোমেস্টিক সার্কিটে তাদেরকে সেভাবে গ্রুম করা হয় না, সেভাবে সুযোগ দেওয়া হয় না। তো সবকিছু মিলিয়ে একটা বিশাল বড় ক্রাইসিস বাংলাদেশের ওই রিস্ক স্পিনারদের যে জায়গাটা বা লেগ স্পিনারদের যে জায়গাটা সেখানে। তবে গতকাল একটা ইউনিক ঘটনাই ঘটেছে বলা যেতে পারে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে শুরু করতে পারি। সেখানে একজন লেগ স্পিনারকে অন শো আমি দেখেছি, লাইভ অন কমেন্ট্রি। আমি ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলোর ধারাভাষ্য দিচ্ছি টি স্পোর্টস নেটওয়ার্কে, আপনারা সেই খেলা উপভোগ করছেন। যে ম্যাচটার কথা বলতে চাই, সেখানে গাজী গ্রুপ ক্রিকেটার্স তারা খেলেছিল ব্রাদার্স ইউনিয়নের এগেনস্টে, এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স তারা ওয়াসি সিদ্দিকী নামের একজন লেগ স্পিনারকে নিয়েছে। নিশ্চয়ই তার নাম আপনারা ইতিমধ্যে এর আগেও শুনেছেন। ওয়াসি সিদ্দিকী ডোমেস্টিক সার্কিটে মোটামুটি পারফর্ম করে গেছেন, এজ লেভেল ক্রিকেটেও তিনি দলের সঙ্গে ছিলেন, বিভিন্ন সময় তার কিছু পারফরমেন্স আলোচিত হয়েছে। এবং যেই দিকটা তার সবচাইতে আমার পার্সোনালি ভালো লাগে, সেটা হচ্ছে তিনি একজন ক্লাসিক্যাল লেগ স্পিনার ঘরানার ক্রিকেটার। অর্থাৎ প্রপার একটা লেগ স্পিনারের মতো করে যে অ্যাকশনে যেতে হয়, মোটামুটি ফিঙ্গারের চেয়ে রিস্টের কাজ বেশি তার, ওই জায়গাটাতে তিনি অনেক কাজ করেন। এবং তিনি ফ্লাইট দিতে কার্পণ্য করেন না, তার বলে টার্ন রয়েছে যথেষ্ট, গুগলিটা তার যথেষ্ট ভালো। তো সবকিছু মিলিয়ে একজন পরিপূর্ণ লেগ স্পিনার হওয়ার যে ইনিশিয়াল যেই অস্ত্রগুলো থাকা চাই, সেই অস্ত্রগুলো কিন্তু তার হাতে আছে। স্টিল ভেরি ইয়াং অবভিয়াসলি, এবং সুযোগ সেভাবে তিনি গাজী গ্রুপ ক্রিকেটার্স দলের হয়েও তেমন একটা পাননি। তবে ব্রাদার্স ইউনিয়নের সাথে ম্যাচটার সময় তিনি আসলে প্রমাণ করেছেন যে আসলে তার ক্যালিবার কেমন, এবং ওভারঅল একজন লেগ স্পিনার আসলে খেলার মোমেন্টামটা কিভাবে চেঞ্জ করতে পারেন, যেখানে উইকেট থেকে খুব একটা অ্যাসিস্ট্যান্স পাওয়া যায় না। সো যে ঘটনাটায় আসছিলাম, ব্রাদার্স ইউনিয়নের টার্গেট ছিল 302 রান। 301 রান করেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স বিকেএসপির 4 নম্বর মাঠে এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছিল। প্রথম ওভারটায় ওয়াসি সিদ্দিকী যখন এসেছিলেন, তাকে যখন বোলিং এ আনা হয়েছিল, তার মধ্যেই কিন্তু ইতিমধ্যে ব্রাদার্স ইউনিয়নের টপ অর্ডার ব্যাটাররা তুলোধনো করে ফেলছেন। উইকেটে তেমন কিছুই নেই, স্পিনাররা মার খাচ্ছেন, পেসাররা মার খাচ্ছেন। সেই সময়টা ওয়াসি সিদ্দিকী আসলেন। প্রথম ওভারটাতেও এক্সপেন্সিভ ছিলেন তিনি, তাকে 4 ছক্কা হাঁকিয়ে প্রথম ওভারে 10 রানও নিয়ে ফেলেছিলেন ব্যাটাররা। তারপর আবার তাকে একটা ব্রেক দিয়ে দেন ক্যাপ্টেন এনামুল হক বিজয়, যিনি গাজী গ্রুপ ক্রিকেটার্স এর ক্যাপ্টেন। তো ওয়াসি সিদ্দিকীকে আবারও কখন আনা হবে, কি আনা হবে না, সেটা নিয়ে একটা প্রশ্ন চলছিল, কারণ প্রথম ওভারটা তার একেবারে ভালো যায়নি। ফুল টস একটা বলও দিয়েছিলেন, এর মধ্যে মনে হচ্ছিল যে কন্ট্রোলে তিনি নেই। তবে যখন আর কোনো উপায়ন্তর নেই, ইনামুল বিজয় আবারও একটা পর্যায়ে ওয়াসি সিদ্দিকীকে এনেছিলেন, এবং ততক্ষণে দ্বিতীয় উইকেট পার্টনারশিপটা 110 রানের হয়ে গিয়েছিল, এবং তারা মোটামুটি 7 করে রান নিচ্ছিল প্রতি ওভারে, খুব ভালো মতন রান চেজে ছিল। সেই জায়গাটায় ওয়াসি এসে প্রথম এই পার্টনারশিপটা ভাঙেন। এরপর একে একে একটা একটা করে তিনি 6টা উইকেট নিয়ে নিয়েছেন, যেটা লিস্ট এ ক্যারিয়ারে তার প্রথম 5 উইকেট হল। এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পঞ্চম বোলার যিনি 5 উইকেট হল পেয়েছেন, এবং শরীফুলের পাশাপাশি মাত্র দ্বিতীয় বোলার এবারে ডিপিএল এ যিনি 6টা উইকেট পেয়েছেন একটা ইনিংসে। তো ওয়াসির এই বোলিং পারফরমেন্সের পেছনে আরো বেশ কিছু চমৎকার দিক ছিল, যে তিনি গুগলিতেও ব্যাটারদের পরাস্ত করেছেন। ডানহাতিদের এগেনস্টে তার গুগলিটা এতই এফেক্টিভ ছিল, প্রথম উইকেট পাওয়ার পর দ্বিতীয় উইকেটটা কিন্তু এক পরের বলে তিনি পেয়েছেন। আইচ মোল্লাকে তিনি গুগলি দিয়ে বোল্ড করেছিলেন, একটা হ্যাট্রিকের চান্সও তৈরি করেছিলেন। এরপর যখন তাকেই নিয়ে আসা হয়েছে, ততবারই তিনি কিন্তু উইকেটের মধ্যে ছিলেন। তো সব মিলিয়ে তিনি 6টা উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন। ম্যাচটা জিতিয়েছেন তিনি গাজী গ্রুপ ক্রিকেটার্সকে, এবং প্রমাণ তিনি করলেন আসলে যে যখন বাকিরা সবাই ব্যর্থ, অর্থোডক্স বোলাররা যখন কোনো কাজে দিচ্ছেন না, তখন কিন্তু এই লেগ স্পিনাররা এসেই ম্যাচের মোমেন্টামটা চেঞ্জ করে দিতে পারেন। একটা টান টান ম্যাচ বা 50-50 ম্যাচকে পুরোপুরি নিজেদের দিকে নিয়ে যাওয়ার যে সামর্থ্য, সেটা কিন্তু ওয়াসি সিদ্দিকী অ্যাজ আ লেগ স্পিনার দেখিয়েছেন। তার সামনে ফিউচারটা কতটুকু ব্রাইট, কতটুকু আসলে মলিন, সেটা এখনো বোঝা যাচ্ছে না। সুযোগের যদি সদ্ব্যবহার তিনি করতে পারেন, যদি সুযোগটাকে দেয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় তার একটা ব্রাইট ফিউচার ডেফিনেটলি আছে। এরপর চলে আসি পিএসএল এ। রাত্রেবেলা পিএসএল এর ম্যাচ ছিল। প্রথম ম্যাচে লাহোর কালান্দার্স তারা কিন্তু ডাভিড উইসাকে দলে ঢুকেছিল অ্যাজ দেয়ার ফোর্থ ফরেন প্লেয়ার। রিশাদকে কিন্তু তারা রাখেনি। তবে প্রথম ম্যাচে বিশাল একটা ভরাডুবির পর, বিশাল একটা ডিফিটের পর, দ্বিতীয় ম্যাচে লাহোর কালান্দার্স রিশাদ হোসেনকে
ফাইনালি তারা ডেবিউটা দিয়েছে। তার পিএসএল ডেবিউতেই রিশাদ হোসেন দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছেন। বড় একটা রান তুলেছিল লাহোর কালান্দার শুরুর দিকেই, একেবারে 219 রানের একটা স্কোর তারা করেছিল, যেখানে রিশাদ একেবারে শেষ ওভারে ব্যাট করতে নেমে এক বলে 1 রান করে অপরাজিত ছিলেন। তবে মূল কাজটা যে তার বল হাতে, সেটা তিনি দুর্দান্তভাবে করেছেন। রিশাদকে যখন বোলিং এ নিয়ে আসা হয়েছে তখন রাইলি রুসো সমানে পেটাচ্ছেন। সো রাইলি রুসো ততক্ষণে 18 বল থেকে 44 রানও করে ফেলেছিলেন এবং একটা রেকর্ড 50-র দিকে তিনি এগিয়ে যাচ্ছিলেন। সেই সময়টা এসে রিশাদ একটা দুর্দান্ত স্ট্রেটার ডেলিভারিতে বা একটা টপ স্পিন ডেলিভারিতে রাইলি রুসোকে বোল্ড করে দিয়েছেন, পরিষ্কার বোল্ড, পুরোপুরি পরাস্ত করে দিয়েছেন, তাকে ব্যামবুজল করে দিয়েছেন। অসাধারণ একটা ডেলিভারি ছিল। পরবর্তীতে যখন টেইলের কাছে রিশাদকে এক্সপোজ করে দেওয়া হলো, লেজের দিকের ব্যাটারে এসেছিলেন মোহাম্মদ আমিরকে তিনি সামনে পেয়েছেন, যখন আমিরের উইকেটটা তিনি তুলে নিয়েছেন একটা প্রপার লেগ স্পিনার দিয়ে। আমির ভেবেছিলেন হয়তো গুগলি হবে, হয়তো স্ট্রেটার হবে, চেষ্টা করেছিলেন, কিন্তু তার ব্যাট প্যাডের মাঝখান দিয়ে একটা প্রপার লেগ স্পিনার, সেটা দিয়ে রিশাদ তার দ্বিতীয় উইকেট তুললেন। তৃতীয় উইকেটও আরেক টেইল এন্ডারের আবরার একটা বড় শট খেলতে গিয়ে মিস টাইম করেছেন, ডিপারে একটা চমৎকার ক্যাচ। তো সবকিছু মিলে রিশাদ তার 4 ওভারের স্পেলে 31 রান দিয়ে তিনটা উইকেট পেয়েছেন এবং লাহোর কালান্দার্সের এই যে জয়, সেই জয় একটা বিরাট বড় ভূমিকা রেখেছেন। এবং আমার কাছে এখন মনে হচ্ছে যে রিশাদকে তারা টানা হয়তো খেলিয়ে যাবে। তার প্রথম ম্যাচের যে পারফরমেন্স তিনি দেখালেন, তাতে করে বোঝা যাচ্ছে যে তিনি খুব কার্যকরী একজন বোলার হবেন লাহোর কালান্দার্সের জন্য এবারের পিএসএল টুর্নামেন্টটায়। সো যেটা বলছিলাম, লেগ স্পিনারদের দিন, বাংলাদেশি লেগ স্পিনারদের দিন, খুবই খুবই মজা লেগেছে সেই বিষয়টা দেখে, যে একই দিনে বাংলাদেশের দুই লেগ স্পিনার দুটো প্রান্তে, ডোমেস্টিক সার্কিট নিজেদের ঘরের মাটিতে, ডোমেস্টিক সার্কিট ইন পাকিস্তান, দুটো জায়গাতেই তারা সফল হয়েছেন এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। আশা করি লেগ স্পিনাররা সামনে আরো বেশি সুযোগ পাবেন এবং সামনে বাংলাদেশ লেগ স্পিনারদের কাছ থেকে বেশ সুফল তারা পাবে এবং দলগত সাফল্যের পেছনে এই লেগিদের একটা ভূমিকা থাকবে। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। আরো একবার নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।